ফিরে আসবো আমরা আজকের ক্লাসে, অর্থাৎ আজকের প্রথম প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে তোমাদের সামনে, কোনো ক্রিকেট দলে দুজন খেলোয়াড় রয়েছে, বয়স যথাক্রমে রয়েছে 17 বছর এবং 20 বছর। এই দুজনের স্থানে নতুন দুজন খেলোয়াড় যদি দলে আসে তাহলে 11 জনের গড় বয়স 2 মাস করে কমে যায়। ঠিক আছে, একটা 11 জনের একটা প্লেয়ার টিম রয়েছে, ক্রিকেট টিম, সেখানে 2 মাস করে তাদের অ্যাভারেজ এজ কমে গেল। তাহলে নতুন যে খেলোয়াড়রা যুক্ত হয়েছে তাদের বয়স কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, চলো তাদের অ্যাভারেজ এজ বের করতে বলা হয়েছে। অত্যন্ত সহজ প্রশ্ন করে দেবো। প্রথম প্রশ্ন, তো এখানে দেখো কোনো ক্রিকেট দলে দুজন খেলোয়াড়ের বয়স দেওয়া আছে 17 বছর এবং 20 বছর। এই দুজনার স্থানে নতুন দুজন খেলোয়াড় আনা হয়েছে যাদের 11 জনের গড় বয়স 2 মাস করে কমে গেল। তো আগে যারা ছিল তাদের বয়স ছিল কত? 17 বছর প্লাস 20 বছর, অর্থাৎ টোটাল হয়ে গেল কত? 37 বছর। এবং নতুন করে যারা এলো তাদের কি বয়স টোটাল মোটের উপরে কমে গেল কত? 2 মাস করে। তাহলে 11 জনের টোটাল কত কমে গেল? 11 দুগুণ 22 মাস কমে গেল। 22 কিন্তু মাস, এটা ছিল বছর। ঠিক আছে, 22 মাস মানে কত? 1 বছর 10 মাস, তাই না? তো 1 বছর 10 মাস যখন কমে যাবে 37 বছর থেকে, তখন কত দাঁড়াবে? এটা মাইনাস করে দাও, কত দাঁড়াচ্ছে এখান থেকে? 35 বছর 2 মাস। ঠিক আছে, দেখো 2 মাস আর 10-এ 12 মাস, আর 35 36 37 বছর। তাহলে এই যে দুজন এসছে তাদের বয়স হচ্ছে টোটাল 35 বছর 2 মাস। তাহলে অ্যাভারেজ আমাদের বের করতে বলেছে। অ্যাভারেজ কত হবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে এটা ভাগ করার সময় কি করবে? 35 আছে, 35কে 2 দিয়ে ভাগ যায় না, ফ্র্যাকশান আসবে। সেই জন্য কি করবে? এখান থেকে সবসময় এইভাবে ভাগ করবে। 35 থেকে 1 বছর এখানে ট্রান্সফার করে দাও। ঠিক আছে, 1 বছর মানে কত? 12 মাস। তাহলে এখানে 12 মাস চলে যাবে, আর এখানে হয়ে যাবে কত? 34 বছর। তাহলে 2 দিয়ে এবার ভাগ করে দাও। কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে 34কে 2 দিয়ে ভাগ করলে কত? 17 বছর। 17 বছর, আর এখানে হয়ে যাচ্ছে কত? 12 আর 2-এ 14 মাস। 14কে 2 দিয়ে ভাগ করলে কত? 7 মাস। বুঝতে পেরেছ? 17 বছর 7 মাস হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবং এইভাবে করলে কিন্তু অনেকটা কম সময়ে তোমরা করে নিতে পারবে। চলো দেখো কি বলা রয়েছে। 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় আর তৃতীয় যখন রিলেশন রয়েছে, প্রথম সংখ্যাটাকে মাঝখানে রাখবে। আমি এ ধরলাম, দ্বিতীয় সংখ্যাটাকে প্রথমে রাখলাম, আর তৃতীয়টাকে শেষেই রাখলাম, এবিসি ধরলাম। তাহলে 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যা মানে প্রথমে রেখেছি সেটাকে 1 ধরলে দ্বিতীয়টা কত হচ্ছে? 2। ঠিক আছে, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে তৃতীয় সংখ্যা যদি আমি 2 ধরি, প্রথম সংখ্যা কত? 1 হচ্ছে, অর্ধেক। এবার এই পাশেরগুলোকে ভরে দাও পাশাপাশি যা রয়েছে তাদের দিয়ে। ঠিক আছে, তো এটাকে গুণ করে দাও। 1:2 কত হচ্ছে? 2:2 কত হচ্ছে? 4। ক্লিয়ার হয়েছে সবার? এদের গড় রয়েছে, দেখো টোটাল কত হচ্ছে এদের? 4 আর 2-এ 4 আর 3-এ 7, তাহলে টোটাল হচ্ছে 7। তাহলে 7 তিনটে সংখ্যা রয়েছে, 3 দিয়ে ভাগ করে দাও, গড় বেরিয়ে গেল, এটা অ্যাভারেজ। ঠিক আছে, 7/3। এইটা রয়েছে কত? এটা হচ্ছে 56। ঠিক আছে, তাহলে 7 দিয়ে কেটে দাও, 7-8 56। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 3-8 24। 1 ইউনিট মানে যদি 24 হয়, আমাদের বের করতে বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম সংখ্যা এটা ধরেছিলাম, আর তৃতীয় সংখ্যা এটা, তাদের পার্থক্য কত হচ্ছে? এখানে 2। 1 মানে 24, তাহলে 2 মানে কত হচ্ছে? 48। বুঝতে পেরেছো? 1 মানে 24, 2 মানে কত হচ্ছে? 48। দ্যাট ইজ অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, দেখো কি বলেছে। কোনো ঘড়ির ধার্য মূল্যের উপর 10% ছাড়। ঠিক আছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় এবং দেওয়ার পর ঘড়ির দাম কত হয়? 1080 টাকা। আচ্ছা, আমি যদি 100 টাকাই ধরে নিই, ঠিক আছে, ধার্য মূল্য যদি 100 টাকাই ধরি, তার উপর 10% ছাড় মানে কত? 10% ছাড় দিলে কত হবে? 100 থেকে 10% কমে যাওয়া মানে 10 টাকা কমে যাওয়া মানে 90 টাকা। ঠিক আছে, এই 90 মানে আমাদের বলে দিয়েছে কত? এই 90 মানে বলে দিয়েছে 1080। তাহলে 9 দিয়ে 90 দিয়ে ভাগ করলে দেখো 0 0 ক্যান্সেল, 9 দিয়ে 9 12 108। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে কত হচ্ছে? এটা 1200। ঠিক আছে, এখানে 12 দিয়ে গুণ করা মানে এখানেও 12 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে? 1200। ঠিক আছে, তো এই যে 1200 টাকা হচ্ছে, এটা কি মার্ক প্রাইস ছিল? এটা মার্ক প্রাইস ছিল, এটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, তো আমাদের বলেছে যদি ছাড় না দিত দোকানদারের 20% লাভ হতো, ঘড়ির ক্রয় মূল্য কত? আচ্ছা, এইটা যে মার্ক প্রাইস,
যদি ছাড় না দিত তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হতো? আমাদের বিক্রয় মূল্য এটাই হতো, তাই তো? অর্থাৎ যদি বিক্রয় মূল্য আমার 1200 টাকা হয় এবং আমাদের যদি 20% প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস কীভাবে বের করবো? একবারে কস্ট প্রাইস আমরা এখান থেকে বের করে নেব। সেটা হচ্ছে এইভাবে, কস্ট প্রাইস সমান 1200 ইন্টু 20% প্রফিট, তাহলে 100 টাকায় 20% প্রফিট, তাহলে 120 টাকা। এটা দিয়ে কেটে দাও কত? 10, তাহলে কত হচ্ছে? 100 আর 10 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন কিন্তু ছিল এটা, ডিসকাউন্ট রিলেটেড প্রবলেম ছিল। বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো কি বলেছে, একটি সেনা শিবিরে 150 জন সেনার 50 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, 150 জনের 50 দিনের খাবার মজুদ ছিল। এই 50 দিনের মধ্যে অলরেডি কত দিন পার হয়েছে? 20 দিন, তাহলে -20 মানে কত হচ্ছে? 30 দিন, আর 30 ডেজ বাকি আছে। যদি নতুন কোনো সেনা ছেড়ে চলে না যেত বা নতুন কোনো সেনা যোগও না হতো, তাহলে যারা ছিল 150 জন, সেই 150 জনের কতদিন খাবার যেত? এই 150 জনের এই 30 দিনের খাবার চলে যেত, তাই তো? সেটাই তো বলা রয়েছে। কিন্তু ঘটনা হলো কি, 50 জন সেনা ছেড়ে চলে গেছে, তাহলে বাড়তি দিন যাবে খাবার, তাই তো? তো সেটাই আমাদের বের করতে বলেছে। কিভাবে বের করবো আমরা জানতাম না, M1D1 = M2D2, সেটাকে ইউজ করব এখানে। অত্যন্ত সিম্পলভাবে ভাবো যে আমার যদি 150 জন থাকতো, 150 জনের ডি মানে টাইম কতদিন যেত? 150 জনের 30 দিন বাকি ছিল, আর বাকি 30 দিনই চলে যেত, তাই তো? কিন্তু আমার দেখা গেল যে না, 50 জন সেনা ছেড়ে চলে গেছে, শিবির ছেড়ে। তাহলে 150 জন মাইনাস 50 জন মানে কত দাঁড়ালো? আর 100 জন। 100 জনের তাহলে বাকি কত দিন যাবে? ডি দিনে যাবে। ঠিক আছে, একটা শূন্য দুটো শূন্য ক্যান্সেল করে দিলাম 100-র সাথে, তাহলে ডি সমান পড়ে থাকছে 3 × 15 মানে হচ্ছে 45 দিন। 45 দিন যাবে, অর্থাৎ আরও বেশি দিন যাবে। কেন? কারণ সেনার সংখ্যা কমে গেছে। অ্যাকচুয়ালি 30 দিন যাওয়া উচিত ছিল, কিন্তু যাবে কতদিন? আরও 45 দিন। ঠিক আছে, 7 কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে শেষ করতে পারে, বি একা 12 দিনে শেষ করতে পারে। এ ও বি কোনো কাজ একসাথে 8 দিনে করতে পারে, বি একা করতে পারে 12 দিনে। ঠিক আছে, তাহলে এ আর বি দুজনে করতে পারে 8 দিনে, বি করতে পারে একাই কত দিনে? 12 দিনে। বি একা কাজটি 4 দিনে করলো, 4 দিন করার পরে এ একা বাকি কাজটা করেছে, মানে বি তারা একসাথে শুরু করার, কোশ্চেনটা একটু এখানে কেমনই রয়েছে। এখানে এরকম বলা উচিত ছিল যে তারা একসাথে শুরু করেনি, বি প্রথমে হচ্ছে 4 দিন করেছে আর কি। তো সেখানেও এখানে ক্লিয়ারভাবে লেখা নেই, বি একা কাজটি 4 দিনে করলো নয়, 4 দিন করলো হতো এখানে। ঠিক আছে, যাই হোক 4 দিন করেছে। তাহলে প্রথমে আমরা কতটা কাজ সেটা বের করে নিই। লসাগু হচ্ছে 24, 3 × 8 = 24, 12 × 2 = 24। তাদের এফিসিয়েন্সি 3 ইউনিট, দুজনার কিন্তু এটা দুজনার 3 ইউনিট আর একজনার বি এর হচ্ছে 2 ইউনিট। তাহলে শুধু এ কতটা কাজ করে? এ আর বি মিলে 3, বি একা 2, তাহলে এ করে 1 ইউনিট কাজ। ঠিক আছে, এবার দেখো বি কতদিন করেছে? 4 দিন কাজ করেছে প্রথমে। তাহলে 4 দিনে 4 দুগুণ কত হচ্ছে? 8 ইউনিট কাজ কমপ্লিট হলো। তাহলে বাকি কাজ শেষ হলো, বাকি থাকলো আর কত? 16 ইউনিট। এই 16 ইউনিট কাজ কে করবে বলেছে? এ একা করবে। তাহলে এ একা একদিনে 1 ইউনিট করে, তাহলে 16 ইউনিট কাজ কত? 16 দিনে করবে। ঠিক আছে, 16 দিনে করবে, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ প্রত্যেকে? কোনো কিছু প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। দেখো 9 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, ভিডিও চলছে, এভরিথিং ইজ ওকে, বাট শুধু আমাকে দেখতে পাচ্ছ না। কোনো অসুবিধে নেই, কোশ্চেন দেখো শুধুমাত্র। কোনো বর্গাকার জমির চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। যদি রাস্তার ক্ষেত্রফল 72 বর্গমিটার হয়, তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? কোশ্চেন দেখতে পাচ্ছ, ভিজিবল আছে কোশ্চেন? ওকে লিখবে, আমাকে দেখতে পাচ্ছ না, কোনো ব্যাপার নেই, কোশ্চেন দেখো। কিছু টেকনিক্যাল ইরর রয়েছে এখানে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না কি হয়েছে, এই মুহূর্তে কিচ্ছু করা যাবে না। চলো, এনার্জি পাচ্ছ না, এনার্জি পেয়ে যাবে, এনার্জি তোমাদের সামনে রয়েছে, দেখো। চলো সলভ করে ফেলো এটাকে। কোনো বর্গাকার জমির চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? তো আমি প্রথমে
একটা বর্গাকার জমি ড্র করে ফেলি। আচ্ছা, বর্গাকার জমি, তাহলে এটা বর্গাকার জমি, চারপাশে এইরকমভাবে এবার জমির চারপাশে বাইরের দিকে আমি দিচ্ছি, ভেতরে না বাইরে কিছু ক্লিয়ার করা নেই যদিও। তো চারপাশে যেহেতু রয়েছে আমি চারপাশে দিলাম, এটা 2 মিটার করে চওড়া। ওকে, এগুলো 2 মিটার চওড়া, এটাও 2 মিটার, তাহলে এটাও 2 মিটার। ঠিক আছে, তো আমি যদি প্রথমে ভেতরের যে বর্গক্ষেত্র সেটাকে এ ধরে নিই বাহু প্রত্যেকটা, তাহলে আমার প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত, এ স্কোয়ার। আর এখন দেখো প্রত্যেকটা বাহু হয়ে যাবে কত, এদিকে 2 এদিকে 2 4, তাহলে এ প্লাস কত বেড়ে গেল, 4 বেড়ে গেল সব দিকেই, কিন্তু এদিকেও 2 এদিকেও 2, তাহলে এদিকে হয়ে গেল a + 4, যেহেতু বর্গক্ষেত্র সব দিকেই সমান। তার মানে এখন রাস্তা সহ ক্ষেত্রফল a + 2 তার স্কোয়ার মাইনাস ভেতরের এই পোর্শনটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই পোর্শনটা কত ছিল, এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার করে দাও, সমান হচ্ছে কত, 72। মানে শুধু রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা, বুঝতে পারলে, শুধু রাস্তাটা পেয়ে গেলাম আমরা। দেখো শুধু এইটুকু পড়ে থাকলো আমাদের। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তো এখানে এবার আমরা কি করব, এখানে এবার জাস্ট ক্যালকুলেশনটাকে করে ফেলো। এখানে শুধু a + b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab মানে কত, সরি এটা 4 ছিল, সরি 4 × 2 = 8, 8a প্লাস কত, 4 × 4 = 16 মাইনাস a স্কোয়ার = 72। এখান থেকে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, শুধু 8a = কত থাকছে, 72 - 16 মানে হচ্ছে 66 হচ্ছে কি, সরি 56। হ্যাঁ, তাহলে a সমান কত হচ্ছে, 7 × 8 = 56, a মানে হচ্ছে 7। তাহলে আমাদের কি বলেছে, জমির ক্ষেত্রফল কত হবে, জমির ক্ষেত্রফল কত হবে, তার মানে কি এই ভেতরের যেটা এ স্কোয়ার এটাই, তাই তো, এর তাহলে বাহুর দৈর্ঘ্য 7 বেরোলো, তাহলে 7 স্কোয়ার দ্যাট ইজ কত হচ্ছে, 49। ওকে, 49 অর্থাৎ অপশান সি। জানি না হঠাৎ কোনো একটা কারণে এরকম হয়েছে আর কি। তো যাই হোক, সেটা ঠিক করতে গেলে এখন পুরো ক্লাসটা নষ্ট হবে, সেটা চাইছি না আমি নষ্ট হোক। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। কোনো মূলধন সরল সুদের হারে 2 বছরের জন্য ঋণ দেওয়া হয়েছে, যদি সুদের হার 1% বেশি হতো, ঠিক আছে, তাহলে কি বলেছে, 240 টাকা বেশি পাওয়া যেত সুদের হার। তাহলে মূলধন কত, ক্লিয়ার হয়েছে? আমি যদি মূলধন 100 টাকা ধরে নিই, মূলধন আমি ধরে নিচ্ছি যে 100 টাকা। ওকে, টাকা রয়েছে। এবার দেখো 2 বছরের জন্য ভালো করে খেয়াল করো, এখানে 1% বেড়েছে, পার ইয়ার 1%। 1% যদি পার ইয়ার হয়, 2 বছরে কত হচ্ছে, 2% হচ্ছে, 2% হচ্ছে। 2 বছরে যদি 2% হয় তাহলে কি হবে, 100 টাকার 2%, তাই তো, 2% মানে 2/100, দ্যাট ইজ কত হচ্ছে, 100 100 কেটে যাবে, মোটের উপরে আমার টাকা বাড়লো কত, 2 ইউনিট, অর্থাৎ 2 ইউনিট মানে আমাদের গিভেন আছে 240, 1 ইউনিট মানে কত হচ্ছে, 120। তাহলে 100 ইউনিট মানে আমি টোটাল মূলধন ধরেছিলাম প্রাথমিক অবস্থায়, তাহলে 100 মানে কত হচ্ছে, 12,000 টাকা। দ্যাটস ইট। ওকে, ভেরি সিম্পল কোশ্চেন। কি করলাম, 1% করে প্রতি বছর বেড়েছে, তাহলে 2 বছরে বাড়বে 2%। কার 2%, যেটা আমার আসল ছিল 100 টাকা, তাই তো, তাহলে 100 2% মানে 2/100, 100 100 কেটে গেল, থাকলো কত, 2 টাকা। তার মানে মোটের উপর আমার 2 টাকা বেড়েছে, 2 মানে 240, 1 মানে কত, 100 মানে কত, দ্যাটস ইট, 12,000 টাকা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো চলো সলভ করে দিচ্ছি আমি এটাকে। ভোট সংক্রান্ত অঙ্ক কি রয়েছে, একটি নির্বাচনে 2 জন প্রার্থী রয়েছে, যাদের একজন প্রার্থী 30% ভোট পেয়ে এত ভোটে পরাজিত হয়েছেন। তো টোটাল ভোট আমি ধরে নিচ্ছি 100, ঠিক আছে, একজন পেয়েছে 30%, তাহলে বাকি জন কত পাবে, বাকি দ্বিতীয় জন, যেহেতু টোটাল 2 জনই প্রার্থী রয়েছে, বাকি সেকেন্ড জন পাচ্ছে কত, 70%। এই যে ভোটের ডিফারেন্স কত হচ্ছে, 40%, তাই না, এই 40% মানে 40টি ভোটে হেরেছে, মনে করো আমি ধরছি 40 ইউনিট, এই 40 ইউনিট মানে কত বলা আছে, 16,000। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে, 400, তাই তো, 1 ইউনিট মানে 400, তাহলে আমাদের বের করতে হবে টোটাল নাম্বার অফ ভোট, কত ভোট পড়েছিল, 100 ভোট, কত, 100 ভোট মানে কত হচ্ছে, 40,000, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। করব, দেখো কি বলা রয়েছে, যদি কোনো ধার্য মূল্যের উপরে 30% ছাড়ের বিক্রয় মূল্য এবং পরপর 20% এবং 10% ছাড়ের বিক্রয় মূল্যের পার্থক্য 72 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত টাকা। অর্থাৎ ধার্য মূল্য মনে করো যে 100 টাকা ছিল,
তার উপরে একবার 30% লেস করা হয়েছে, এই 30% লেস করার ফলে যে দাম পাচ্ছ, এবার কি করেছে দুবার, একবার 20%, ঠিক আছে, একবার 20% আর একবার 10%, এই দুবার ডিসকাউন্ট দেওয়ার পরে যে দামটা পাচ্ছি তাদের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে 72। তাহলে ধার্য মূল্য কত টাকা ছিল? খুব ভালো প্রশ্ন রয়েছে না? চলো, যারা এখনও সেশনটিকে লাইক করোনি তোমাদের বলবো সেশনটিকে অবশ্যই লাইক করবে, তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেশন নিয়ে আসা, ঠিক আছে? তো 100 টাকা থেকে 30% কমে যাওয়া মানে মুখে মুখে হয়ে যাচ্ছে 70, 20% কমে যাওয়া মানে কত 80, 80 থেকে আরও 10% কমা মানে -8 টাকা কমে যাবে মানে কত 72, 72 টাকা। বুঝতে পেরেছো? 100-র 20% কমে যাওয়া মানে 80, 80-র 10% মানে কত 8 টাকা, 8 টাকা কমে যাওয়া মানে 72 টাকা। ক্লিয়ার? তো এই যে 72 টাকা আর এখানে 70 টাকা, এদের ডিফারেন্স কত হলো ভাই? ডিফারেন্স কত হলো? মোটের উপরে 2 ইউনিট। এই 2 ইউনিট মানে আমার বলা আছে, দেখো ভালো করে, 72 টাকা। তাহলে 1 ইউনিট মানে ডেফিনেটলি 36 হবে। ধার্য মূল্য কত? ধার্য মূল্য আমরা ধরেছিলাম কত? মার্ক প্রাইস 100, 1 মানে 36, তাহলে 100 মানে কত হচ্ছে 3600 টাকা। ওকে, 100 মানে কত হচ্ছে 3600 টাকা। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো কি বলেছে, এটার সিম্পলিফিকেশন করতে হবে। আমরা কি করব, 2 + √2 এটাকে রেখে দিচ্ছি প্লাস, এইটাকে আমরা কি করতে পারি বলো তো? এটাকে কি করতে পারি? এটাকে করণী নিরসন করতে হবে, সেই জন্য উপরে রয়েছে 1, নিচে রয়েছে কত 2 + √2, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি বাইরে করে দিচ্ছি। এখানে 2 + √2কে উপরে নিচে এর কনজুগেট দিয়ে গুণ করতে হয় করণী নিরসন করতে গেলে। তার মানে উপরে গুণ করব কত 2 - √2 দ্বারা, নিচেও 2 - √2 দ্বারা গুণ করব। তাহলে কি হচ্ছে a + b × a - b, তাহলে উপরে 2 - √2 থেকে গেল, আর নিচে কত হচ্ছে a² - b² আসবে। তাহলে 2² মানে 4 - √2² মানে হচ্ছে √2, তাহলে এটা হয়ে গেল, তাই না? তাহলে কত দাঁড়ালো এখানে একবার লিখে ফেলবো আমরা। কত পেলাম? উপরে হচ্ছে 2 - √2 আর নিচে সরি মাইনাস হবে এখানে 2 - √2 আর নিচে হবে কত 4 - 2 মানে 2। ক্লিয়ার? একই রকমভাবে এখানে প্রথমে মাইনাস কমন নিয়ে ফেলবে, মাইনাস কমন নিলে দেখো এখানে চলে আসবে 1/2 - √2, ঠিক আছে? এবার একই রকমভাবে করণী নিরসন করলে উপরে চলে আসবে তোমার এবার কনজুগেটটা 2 + √2 আর নিচে আসবে একই রকমভাবে 2। এবার এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে কত আসছে? নিচে 2 আসছে, উপরে দেখো 2, এটা -2 ক্যান্সেল হয়ে যাবে, -2 আর এখানে -2 মানে 2 √2, ঠিক আছে? মাইনাস আসবে এবং এখানে ছিল 2 + √2, 2 ক্যান্সেল, √2 ক্যান্সেল, শুধু থাকবে কত 2। বুঝতে পেরেছো প্রত্যেকে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু বড় করে খাতায় করার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা বুঝতে পেরে যাবে। ইয়েস, 2 হবে। চলো দেখো, 21টি আম গাছ, 42টি আপেল গাছ এবং 56টি কমলা গাছ এমনভাবে সারিতে রোপণ করা হয়েছে যাতে প্রত্যেকটি সারিতে প্রত্যেক প্রকার গাছের সমান সংখ্যক চারা থাকবে। কমপক্ষে কতগুলো? এখানে যখনই কমপক্ষে থাকবে তোমাদের মধ্যে অনেকের ধারণা যে স্যার কমপক্ষে মানে এখানে লসাগু হবে, লঘিষ্ঠ আকার যেহেতু, কিন্তু কমপক্ষে এখানে গাছের কতগুলি সারিতে গাছগুলি লাগানো যাবে বলেছে, কিন্তু গাছের সংখ্যা তো ম্যাক্সিমাম হবে। যখন লাইনের সংখ্যা, সারির সংখ্যা কম হবে তখন গাছের সংখ্যা হতে হবে কি ম্যাক্সিমাম, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, গসাগুটাই বের করতে হবে, ঠিক আছে? এর আগেও তোমরা অনেকে প্রশ্ন করেছিলে এই ধরনের একটা কোশ্চেন, আমি এর আগে ডিটেলসে আলোচনা করেছিলাম, সেখানে তোমাদের কিছু কনফিউশন ছিল। তো এখানে দেখো আমরা সবসময় গসাগু বের করব এই ধরনের কোশ্চেনে, ঠিক আছে? 21, 42 এবং রয়েছে কত 56, তো ডেফিনেটলি এদের গসাগু হয়ে যাচ্ছে কত? HCF হচ্ছে 7, দেখো 7 দিয়ে সবাইকে যাচ্ছে, 3, 6 7 42 এবং 7 8 56, তো 7 হচ্ছে আমাদের এখানে HCF। ওকে, দেখো 7 যখন হয়ে যাচ্ছে আমাদের, এই 7টা কি 7টা করে গাছ একটা ইয়েতে রাখা যেতে পারে তোমাদের হচ্ছে সারিতে, তাহলে ম্যাক্সিমাম 7টা করে গাছ যদি রাখা যায় তাহলে টোটাল কতগুলো সারির প্রয়োজন হবে? টোটাল দেখো 21টি গাছ, 42টি গাছ এবং 56, টোটাল গাছের সংখ্যা কত ভাই? 21 + 42 + 56, টোটাল গাছের সংখ্যা আমাদের কত? 119, অর্থাৎ 119টি গাছ 7টা সারিতে যদি বোনা হয় তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করে 7 17 119, দ্যাট ইজ 17 অপশান হয়ে যাচ্ছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ইয়েস, ডেফিনেটলি 3 হচ্ছে অ্যান্সার। ভেরি নাইস, ভেরি নাইস। কোশ্চেন নম্বর 2, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে,
ছয়টি সংখ্যা ঘন্টা যথাক্রমে একসাথে বাজা শুরু করে যথাক্রমে 2, 4, 6, 8 এবং 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। ঠিক আছে, তাহলে 30 মিনিটে কতবার তারা একসাথে বাজবে? 30 মিনিটে কতবার তারা একসাথে বাজবে এটা প্রশ্নে বের করতে হবে আমাদের। চলো প্রথমে অ্যান্সার করো, আমি ডেফিনেটলি এটা ডিসকাস করে দেবো। আচ্ছা, আগেরটা বুঝতে পারোনি যারা, তাদের জন্য আমি আরও একবার ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, ভাই আরসিবি জিতবে কি জিতবে না সেটা আরসিবি জানে, কিন্তু যদি তোমাকে জিততে হয়, ঠিক আছে, ডাব্লিউবিপি যদি ক্র্যাক করতে হয়, তো আরসিবির কথা ভুলে যাও, অনলি নিজের কথা ভাবো। 26 তারিখে ফাইনাল এক্সাম রয়েছে, ঠিক আছে, 26 তারিখে আইপিএলের ফাইনাল টেস্ট খেলা হবে, সেটা হচ্ছে সেই খেলায় কিন্তু তুমি খেলবে, বুঝতে পেরেছো? সো আরসিবির কথা ভুলে যাও, অনলি নিজের কথা ভাবো। 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং একসাথে, অর্থাৎ এদের কি করতে হয় এই ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলোর এরা আমরা কি করব, লসাগু বের করব। অর্থাৎ কি কি রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে, 10 রয়েছে এবং 12 রয়েছে। এদের লসাগু যখন বের করব আমরা, তখন কি করব বলো তো? এতগুলো সংখ্যার লসাগু বের করতে হবে না আমাদের। দেখো 2 দিয়ে 4কে ভাগ যায়, কেটে দাও, 2 দরকার নেই। 4 দিয়ে আবার 8কে ভাগ যায়, 4ও কেটে দাও। 6 দিয়ে 12কে ভাগ যায়, 6ও কেটে দাও। 8 দিয়ে 10 দিয়ে আর 12 দিয়ে কাউকে ভাগ যাচ্ছে না, এদের শুধু লসাগু বের করো, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ 2 দিয়ে কেটে দাও প্রথমে, কত? 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। এরপরে 2 দিয়ে দাও, 2 দুগুণ 4, 5 এবং কত রয়েছে? 3 দুগুণ 6। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো কত হচ্ছে, 2 দুগুণ 4, 3 4 12 আর 5 দুগুণ 10, তাহলে 120 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, এলসিএম কত হচ্ছে? 120। তো এলসিএম যখন 120 হচ্ছে, 120 কিন্তু ডেফিনেটলি সেকেন্ডে রয়েছে, তাহলে এটাকে মিনিটে রয়েছে আমাদের। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? তাহলে এটা মানে কত? 2 মিনিট। ওকে, এটা মানে কত? 2 মিনিট। তাহলে 30 মিনিটে কতবার বাজবে? যদি 2 মিনিট পর পর তারা একসাথে বাজে, ডেফিনেটলি 30কে ডিভাইড করবো 2 দ্বারা, কত হচ্ছে অ্যান্সার? 15। অ্যান্সার 15 কারা কারা করেছে আমি সেটা একটু দেখে নেব। আচ্ছা, প্রত্যেকে খুব ভালো ম্যাথস শিখেছো তোমরা, যে কারণে অ্যান্সার কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আগে এটা 15 অ্যান্সার করতো, বাট এখন আমি কাউকে দেখছি না যে 15 অ্যান্সার করেছে, প্রত্যেকেই 16 অ্যান্সার করেছে। ভ্যারি নাইস, ভ্যারি নাইস। অর্থাৎ 16 অ্যান্সার হবে। কেন 16 অ্যান্সার হবে? প্রথমে যে একবার বেজেছিল তারপর থেকে আবার বেজেছে, তাহলে প্রথমের ঘন্টাটা এখানে যুক্ত করতে হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 16। ভ্যারি নাইস, প্রত্যেকে 16 অ্যান্সার করেছো, খুব সুন্দর। নেক্সট কোশ্চেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এটা একটু মডারেট লেভেল রয়েছে, বাট এই কোশ্চেনই থাকবে তোমাদের পরীক্ষায়, হয়তো আর একটু সহজভাবেও থাকতে পারে। ঠিক আছে, সংখ্যাগুলো হয়তো আর একটু ইজি থাকবে তোমাদের। ডাব্লিউবিপি যেহেতু এক্সাম রয়েছে, আমি ইচ্ছে করে একটু মডারেট লেভেল নিয়েছি, যাতে তোমাদের মডারেট লেভেলটা পারলে তোমরা ইজি লেভেল ডেফিনেটলি পেরে যাবে। ঠিক আছে, সোজাটা পারলে তো পরীক্ষায় মডারেটটা নাও পারতে পারো, বাট মডারেটটা আমি করিয়ে দিচ্ছি যাতে তোমাদের ইজিটা এক্সামে পেরে যাও। ঠিক আছে, তো চিনির দাম 10% কমে যাওয়ায় শরৎ 279 টাকায় 6.2 কেজি বেশি চিনি কিনতে পারে। প্রকৃত দাম এবং হ্রাসপ্রাপ্ত দামের পার্থক্য কত? চলো কিভাবে করব এটা। 4 নম্বরের অ্যান্সার আমি দেখতে চাইছি। লিপিকা, হ্যাঁ 18 তারিখে 6 PM এর আনএকাডেমিতে ক্লাস থাকবে। ঠিক আছে, 6 PM তারপরে তো এখানে 7:30টায় ক্লাস থাকবে ডেফিনেটলি, সেটা নিয়ে একদম চিন্তিত করার কোনো বিষয় নেই। ওখানে থাকবে ম্যাথামেটিক্সের একটা ম্যারাথন সিরিজ থাকবে তোমাদের জন্য, অবশ্যই তোমরা যুক্ত হবে। এবং ফ্রিতে যুক্ত হতে গেলে যারা ফার্স্ট টাইম যুক্ত হবে, তাদের ফ্রিতে যুক্ত হতে গেলে একটা কোড চাইবে, হয়তো সেই কোডটা ইউজ করবে তোমরা, NIBA নিবারণ লাইভ। ওকে, তাহলে তোমরা জয়েন করে নিতে পারবে ফ্রি অফ কস্ট, সবই তোমাদের জন্যই রয়েছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে কি করব, দেখো 10% কমেছে দাম, তাহলে 10% মানে কি 1/10, তাই তো? তাহলে 1/10, তাহলে আগে যদি 10 টাকা থাকে প্রাইস, এখন কত হচ্ছে? কমেছে, মানে 9 টাকা। ওকে, তাহলে ব্যবহার মানে কনজামশন, ব্যবহার তাহলে কি হবে? উল্টে দেবে, এটা এদিকে আসবে 9 আর 10 যাবে এদিকে। ক্লিয়ার হয়েছে? এটা হয়ে গেল ব্যবহার। এবার দেখো কি বলেছে, ব্যবহার 6.2 কেজি বৃদ্ধি পেয়েছে যেহেতু দাম কমেছে, তাহলে আমার এখান থেকে কতটা বেড়েছে ব্যবহার? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে আমি দেখতে পাচ্ছি কত। ওকে, কারো ডাউট নেই এখানে। 1 ইউনিট মানে 6.2 কেজি যদি হয়, আমাদের বের করতে হবে কি 9 ইউনিট মানে কত। দেখো আগে ব্যবহার করতাম আমি কতটা বলো তো, 9 ইউনিট এখানে। ঠিক আছে, তাহলে 9 ইউনিট মানে কত হবে? 9 দিয়ে গুণ করে দাও এটাকে, 9 দুগুণ 18, 8 হাতে থাকছে 1, 6 9 54, 55, 55.8। ওকে, এত কেজি। ওকে, আর 10 মানে তো বুঝতেই পারছো, 10 মানে কত হবে? 62 কেজি।
এবার দেখো আমাদের দাম কত গল্প রয়েছে 279 টাকার গল্প, ঠিক আছে। তাহলে 279 টাকার গল্প রয়েছে, এখানে আমরা কি করব 279 টাকায় তাহলে আগে পেতাম আমি এত কেজি, এখন পাচ্ছি এত কেজি, ঠিক আছে। তাহলে আগের দাম আর এখনকার দামের পার্থক্য কত, আগে দাম বেশি ছিল, তাহলে আগেরটাকে আগে রাখি আমি কত 279 ডিভাইডেড বাই কতখানি পেতাম আগে 55.8 মাইনাস এখন পাচ্ছি 279 ডিভাইডেড বাই কত 62, ঠিক আছে। দেখো এখানে দশমিক উঠিয়ে আমি উপরে একটা জিরো নিয়ে ফেললাম, আর এটাকে আমি 9 দিয়ে কেটে দিচ্ছি, 3 নং 27, 9 কে 9 310, এটাকে দেখো 6 নং 54 কত হচ্ছে 62 হচ্ছে ডেফিনেটলি। তো এখান থেকে আমাদের 62 নিচে রয়েছে লসাগু, উপরে হচ্ছে কত তাহলে 310 থেকে 289 বিয়োগ অর্থাৎ 31, তাহলে 31 দিয়ে এটাকে কেটে দাও কত হচ্ছে হাফ, তাই তো। হাফ মানে কত হচ্ছে 0.5, 0.5 অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান এ 0.50 করে দাও, দেখতে ভালো লাগে 0.50 মানে 50 পয়সা, ঠিক আছে। কারো ডাউট আছে এখানে? কোশ্চেন নম্বর 4-এ কারো ডাউট আছে? মানবার আলম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো এটা দেখো তোমরা গুণ করেও করতে পারো, যে 25 ইন্টু এত মাইনাস 20 ইন্টু এটা যোগ এটা করে যেটা আসবে সেটা করলেও করতে পারো, বা এইভাবে করতে পারো তোমরা যে 25 জন ছিল তখন গড় কত ছিল তাদের উচ্চতা 1.4 মিটার, এখন তাহলে বেড়েছে কত হচ্ছে 1.4 প্লাস কত হচ্ছে 0.15, এটা যোগ করলে কত হচ্ছে 1.55, ওকে। তাহলে এখন হচ্ছে 1.55 গড়, এবং লোক সংখ্যা কত কমে গেল 5 জন কমে গেল, মানে 25 থেকে 5 কমিয়ে দিলাম আমি, ঠিক আছে। তো এখানে দেখো হয়ে যাচ্ছে কত 5 ডিফারেন্স, এখানে ডিফারেন্স হচ্ছে কত, ডিফারেন্স তো বুঝতেই পারছি আমরাই নিজেই যোগ করেছি 1.5, তো সেটাই তো ডিফারেন্স। এখানে যেটা থাকবে সেটার সাথে এটা দিয়ে গুণ করো, আর এখানে যেটা থাকবে সেটার সাথে এটা দিয়ে গুণ করো, গুণ করে যোগ করতে হয় সবসময়। বাট এখানে দেখো বিয়োগ হবে, কেন বিয়োগ হবে, লোক সংখ্যা কমে গেল কিন্তু গড় কিন্তু বেড়েছে, তাই না। লোক সংখ্যা কমেছে কিন্তু গড় কিন্তু দেখো বেড়েছে, সেক্ষেত্রে যেহেতু দুটো বিপরীত হয় সেক্ষেত্রে মাইনাস করবে সবসময় বড়টা থেকে ছোটোটা। তাহলে 25 আর 15 গুণ করলে 375 হয়, তাহলে 3.75, 2 ঘর পরে দশমিক রয়েছে। আর এখানে 5 ইন্টু 155 কত হয়, 5 দিয়ে 155কে গুণ করলে 5 5 25-এর 5, হাতে থাকছে 2, 5 15 75, 76 77, তাহলে 7.75 মাইনাস 3.35 করবে ইকুয়াল টু হচ্ছে কত 4.00, দ্যাট ইজ 4। তাহলে 5 জনের গড় কত ছিল উচ্চতা 4 মিটার, তাহলে 5 জনের যদি 4 মিটার হয় 4কে ভাগ করো 5 দ্বারা, ঠিক আছে, কত হচ্ছে 0.8, বুঝতে পেরেছো 0.8। 4কে 5 দিয়ে ভাগ করলে উপরে আর নিচে 2 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে উপরে 4 দুগুণ 8 আর নিচে 5 দুগুণ 10, 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.8, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 30% ছাড় দেওয়ার পরে 24 টাকা দাম হলো বিক্রয় মূল্য, তাহলে 30% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য কত হবে, এটা নিজেরা করবে, প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে। পাপিয়া গুড ইভিনিং, গুড ইভিনিং। চলো অ্যান্সার করে ফেলো প্রত্যেকে, সকলকে গুড ইভিনিং। A to Z অনুপ, আপনার পার্সেন্টেজের ম্যাথগুলো জাস্ট হ্যাপি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পাপিয়া। সুব্রত, একটু মডারেট লেভেল কোশ্চেন রাখার চেষ্টা করেছি, ঠিক আছে, যাতে তোমাদের এই টাইপের কোশ্চেন থাকলে অসুবিধে না হয়, ওকে। শেষের দিকে দেখো আরো ভালো প্রশ্ন রয়েছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। চলো আমি এটা সলভ করে দিচ্ছি, দেখো এটা কিন্তু সহজ ছিল কোশ্চেন। 20% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হয়েছে কত 24, ঠিক আছে। 20% ছাড় দেওয়ার পর 24, আচ্ছা 20% ছাড় কিসের উপর হয়, সবসময় মার্ক প্রাইজের উপর হয়, এটা মাথায় ঢুকিয়ে নাও, কারণ তোমাকে দোকানদার যে ছাড় দিচ্ছে কিসের উপরে দিচ্ছে, যে দামটা প্রিন্ট করা আছে তার উপরে ছাড় দিচ্ছে। তো 20% মানে কত ভাই, 20 ডিভাইডেড বাই কত 100 মানে 1/5, ক্লিয়ার। তাহলে তোমার মার্ক প্রাইস যদি আগে থাকে 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, তুমি কত দাম দিয়ে কিনেছো, যেটা দোকানদারের বিক্রয় মূল্য সেটা হচ্ছে 1 টাকা কম, সেটা হচ্ছে কত 4 টাকায় তুমি কিনেছো, দোকানদার 4 টাকায় বিক্রি করেছে। এবার কি বলেছে, এবার বলেছে যে বিক্রয় মূল্য দেওয়া আছে 24 টাকা, তাহলে এটাকে 24 বানিয়ে নাও জোর করে এটাকে, তাহলে 6 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 6 24, তো ডেফিনেটলি এটাকে আমরা 6 দিয়ে গুণ করবো, 5 6 কত হচ্ছে 30,
এটা তার মানে কি মার্ক প্রাইস বেরিয়ে গেল আমাদের এটা, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। দেন আমাদের বলেছে 30% যদি ছাড় দেওয়া হতো তাহলে বিক্রয় মূল্য কত হবে। তো এর উপর 30% ছাড় দাও, -30% কত হচ্ছে 3 × 9, তাহলে -9 করে দাও। 30 - 9 মানে হচ্ছে 21। ওকে, এটা হয়ে গেল কিন্তু আমাদের এখনকার সেলিং প্রাইস। 30% ছাড়ে সেলিং প্রাইস 21। বলো কতটা সহজ প্রশ্ন ছিল, অত্যন্ত হেল্পফুল ক্লাস। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকিয়েছে, তার মোট লাভ কত। কিভাবে করব এটা আমরা, কিভাবে করব? হ্যাঁ, বেশিরভাগগুলোই পার্সেন্টেজ ব্রেক করেই করা যায়, বুঝলে, প্রফিট অ্যান্ড লসগুলো হয়ে যায়। থ্যাংক ইউ সীমা প্রামাণিক, থ্যাংক ইউ বিপুল। চলো, অসাধু ব্যবসায়ী 20% করে দুবার করে লাভ করেছে। আমি এটা 100 ধরেও করতে পারি, যদি 100 টাকা প্রথমে প্রাইস থাকে, ঠিক আছে, তারপর 20% প্রফিট, মানে সে কি করেছে 20% কম দামে কিনেছে, এরকম একটা কনসেপ্ট তুমি নিতে পারো, বা 20% প্রফিট করেছে, ঠিক আছে। তাহলে 20% প্রফিট মানে কি হচ্ছে 100-র উপরে 20% প্রফিট মানে 120 টাকা। আবার কি করলো, বিক্রির সময়ও প্রফিট করলো 20%, তাহলে আবার কি হচ্ছে 120-র উপরে 20 মানে 12 × 2 = 24, দুটো শূন্য ক্যান্সেল হবে, তাহলে কত হচ্ছে +24, অর্থাৎ কত হচ্ছে 144। তো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হচ্ছে কত 100 থেকে 144 মানে 44%, ঠিক আছে, 44% হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং অনেকে ফর্মুলা দিয়ে করতে এটা পছন্দ করো, তাদেরকে বলবো তোমরা এই ফর্মুলাও ইউজ করতে পারো, সেটা হচ্ছে 20, যেহেতু দুটোই 20 রয়েছে, ইন্টু 2 করে দাও, +20 × 20 / 100, শূন্য শূন্য ক্যান্সেল, 2 × 2 = 4, আর এখানে কত হচ্ছে, সরি এটা 20 নয় 2, তাহলে 20 × 2 = 40 + 4, 44%, ঠিক আছে, 44%। চলো নেক্সট কোশ্চেন নম্বর 10। একটি ঘরের মেঝে আয়তাকার, যার পরিসীমা 18 মিটার, ঘরটির উচ্চতা যদি 3 মিটার হয়, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 21, 42, 54, 108। আমি এটা ডেফিনেটলি দেখবো তোমাদের অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 10-এর অ্যান্সার দেখবো আমি, কারা কারা সঠিক করতে পারছো। চলো দেখে নিচ্ছি আমরা কত আসবে অ্যান্সার। দেখো এখানে বেশি কিছু করার নেই, কি রয়েছে শুধুমাত্র প্রশ্নটা দেখো ভালো করে। মেঝের একটা আয়তাকার মেঝের পরিসীমা মানে কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে a + b করলাম ইকুয়াল টু কত 18, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি শুধু করছি কি a + b মানে কত হচ্ছে 9 হচ্ছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে জানি আমরা কি 2 × হাইট ইন্টু কি হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হাইট আমাদের গিভেন আছে কত 3, এবং দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা এখানে পেয়েছি 9, তাহলে বসিয়ে দাও, কত হচ্ছে 3 নং 27, 2 × 54। ভেরি গুড, প্রত্যেকের সঠিক উত্তর করেছে 54 বর্গমিটার হয়ে যাচ্ছে। ওকে, 54 বর্গমিটার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অত্যন্ত সহজ কোশ্চেন রয়েছে এটা সিম্পল ইন্টারেস্ট থেকে। চলো এটা করে ফেলো প্রত্যেকে। কোশ্চেন নম্বর 11 কি রয়েছে, নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের, 12.5 বছর মানে কত 12 × 2 = 24, আর 1 = 25, 25/2, ঠিক আছে। 25/2 বছরে সরল সুদ যদি আসলে 3/4 গুণ হয়, আমরা কি জানি ইন্টারেস্ট ইকুয়াল টু, একদম সিম্পলভাবেই করে দিচ্ছি কারণ কিছু নেই এখানে অঙ্কটায়, ঠিক আছে, কিছুই নেই, এমনিতেই ছোট রয়েছে। তাহলে আসলের কি হচ্ছে ইন্টারেস্ট রয়েছে আসলের 3/4, আসল যদি পি ধরি তাহলে এখানে বসিয়ে দেবো p × 3/4, এখানে যা ছিল তাই পি আর টি মানে কত 25/2, আর নিচে পার্সেন্টেজের 100, পি ক্যান্সেল করে দাও এখান থেকে, আর এখান থেকে দেখো কত কাটছে 25 দিয়ে 4 দিয়ে এখানে ক্যান্সেল, তাহলে আর সমান পড়ে থাকছে 3 2 কত হচ্ছে 6%, ঠিক আছে 6%, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। মিশ্রণ থেকে রয়েছে খুবই ভালো প্রশ্ন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা রয়েছে, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, কারণ প্রত্যেকটি কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে, এবং একই ঘটনা পরীক্ষাতেও ঘটবে। দেখবে অনেক সময় কিন্তু আমরা শেষ পর্যন্ত অ্যান্সার করতে পারি না, কারণ প্রথমের দিকে অনেক টাইম নষ্ট করে ফেলি। দেখো কি করব এখানে আমরা, তাহলে ট্রেন থেকে অঙ্ক রয়েছে 125 মিটার এবং 115 মিটার, দুটি ট্রেন পরস্পরের বিপরীত অভিমুখে চলেছে, অর্থাৎ একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে। যখন বিপরীত অভিমুখে চলে ট্রেন তখন তাদের কি হয়, তখন তাদের রিলেটিভ স্পিড কাজ করবে, অর্থাৎ যে স্পিড রয়েছে সেই স্পিডটা কি হবে যুক্ত হবে যদি বিপরীত দিকে যায়, ঠিক আছে।
অর্থাৎ এখানে বিপরীত দিকে যাচ্ছে, একটা দেখো কত 33, একটা হচ্ছে 39 কিলোমিটার পার আওয়ার নিয়ে। তো মাথায় রাখবে যখন দুটো গতিবেগ এইভাবে যায় বিপরীত দিকে তখন তাদের গতিবেগ যুক্ত হয়, অর্থাৎ 33 আর 39 যোগ করলে কত হবে 30 30 60, আর এখানে হচ্ছে 12, অর্থাৎ কত হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার আওয়ার হয়ে যাচ্ছে তাদের রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। এইবার দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, তাহলে তো টাইম বেরিয়ে যাবে। টোটাল ডিস্টেন্স কত 125 আর 115, অর্থাৎ 240। ওকে, 240 মিটার, কিন্তু ভালো করে খেয়াল করো এখানে আমাদের কিলোমিটার পার আওয়ার রয়েছে। তো এটাকে আমরা সরাসরি কি করব, এটার এককটাকে আমরা সরাসরি চেঞ্জ করে দেবো। তোমরা শিখেছো অলরেডি, আমি শিখিয়েছি এর আগেও। 72 ইন্টু 5/18 দিয়ে গুণ করলে এটা হয়ে যায় মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে 18 দিয়ে এটা কেটে দাও, কত 4 18 72, 4 5 কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখো ডিস্টেন্স বাই স্পিড করছি, দেন আমরা পেয়ে যাচ্ছি টাইম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কত হচ্ছে, স্পিড রয়েছে 20 মিটার পার সেকেন্ড, তো এটাতে ভাগ করে দাও, কত হচ্ছে 12 সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। একবারে এখানে বসিয়ে দিতেই পারতাম আমরা, জাস্ট বোঝানোর জন্য তোমাদের আমি এতগুলো কিন্তু লিখলাম। আদারওয়াইজ কিন্তু এটার শুধুমাত্র 240/72 ইন্টু 5/18 করলেই অ্যান্সার বেরিয়ে যেত। দেখো কি করব, এটা 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, এই ধরনের যখন থাকে না যে একটা দিয়ে ভাগ করলে এত ভাগশেষ, এটা দিয়ে এত ভাগশেষ, তখন আমি এর আগে বলেছি যে ডিফারেন্সগুলো দেখো সেম থাকে। 12 আর 9 এই দুটো ডিফারেন্স কত হয়, 12 - 9 দেখো 3, 27 মাইনাস দেখো 27 - 24 কত হয়, ডিফারেন্স 3। ওকে, এবং 27 - 24 ডিফারেন্স 3, আর 30 মাইনাস এখানে 27 কত হয়, 30 - 27 ডিফারেন্স কত হচ্ছে, অত্যন্ত বাজে হ্যান্ডরাইটিং হলো, লেখা জঘন্য বাজে হয়েছে। ঠিক আছে, যাই হোক। তো এখানে দেখো প্রত্যেকটা 3। এবার প্রথম কাজ হবে আমাদের 12, 27 আর 30-এর লসাগু বের করবে। 12, 27 এবং 30-এর লসাগু বের করবে। ঠিক আছে, এতে লসাগু সকলে বের করতে পারবে আই থিঙ্ক। তাহলে এখানে 3 দিয়ে দাও, 3 4 12, 3 9 27 এবং 3 10 30। 2 দিয়ে দাও, 2 9 এবং কত হচ্ছে 5। এই 5 দুগুণ 10 রেখে দাও, আর বাকিগুলোকে গুণ করে ফেলো। 3 দুগুণ 6, 6 9 54, আর 10 হচ্ছে 540। ঠিক আছে, এই 540 দ্বারা আমরা কি করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে, বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, 2 দিয়ে ভাগ করলে বড় হয়ে যাচ্ছে না, 1 দিয়ে দাও, 540। ওহ সরি, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 9, এখান থেকে দেখো 5, এখান থেকে হচ্ছে কত 4। ওকে, আরও একবার এটাকে 9 নামিয়ে নাও। এবার কত দিয়ে যাবে, 8 দিয়ে 5 8 40, ইয়েস 0 0, তারপরে কত হচ্ছে 4 8 32, 2, আর হচ্ছে কত 5 8 40 43। ঠিক আছে, তাহলে 9 7, আর এখানে হচ্ছে 279। ওকে, 279, অর্থাৎ আমরা কি করব এবার, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে এত ভাগশেষ থাকবে। তাহলে কি করব এবার, সেই যে সংখ্যাটা রয়েছে এটা থেকে আমরা 279 বাড়তি হয়ে গেল, এটা আমরা কি করব, ভাগশেষটাকে বিয়োগ করে দেবো। অর্থাৎ বিয়োগ করলে কত পাবো, চলো বিয়োগ করে ফেলি। এটা থেকে বিয়োগ করছি আমি, ঠিক আছে, 9999279, বিয়োগ করা অত্যন্ত সহজ, 0279। এটাই কি অ্যান্সার হবে না, ডেফিনেটলি নো, এটা অ্যান্সার হবে না। আমাদের এই যে 3 ছিল, সেই 3টা এখানে কিন্তু বিয়োগ করতে ভুললে চলবে না। আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে কত, 9717। ওকে, 9717, কারো কোনো ডাউট নেই, 9717। হ্যাঁ, চলো কি বলেছে দেখো এখানে, একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার ছিল, অর্থাৎ 200 জন লোকের গল্প রয়েছে কত দিনের, 150 দিনের খাবার। ঠিক আছে, এবার রয়েছে কি দেখো, 20 দিন পরে 70 জন সৈন্য মারা গেল। তাহলে 20 দিন পর মানে এখানে আর বাকি থাকলো 130 দিন, আর সৈন্য বাকি থাকলো আর 130 জন সৈন্য। ঠিক আছে, এবার বলেছে বাকি সৈন্যদের ওই খাদ্য কত দিন চলবে, আরও বেশি দিন চলবে, বিকজ সৈন্য সংখ্যা কমে গেল। তো এটা কিভাবে করবে, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করেছিলাম না, M1 D1 ইকুয়াল টু M2 D2, সেটা ইউজ করব এখানে। ঠিক আছে, এই যে বিষয়গুলো লিখলাম এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, এত কিছু করার দরকার নেই যদি বুঝে যাও। শুধু কি করবে, শুধু এটুকু করবে। M1 প্রথমে দেখো 200 জন ছিল লোক, 200 জন সৈন্য ছিল, তাদের খাবার কতদিন চলতো, বাকি খাবার দেখো, বাকি খাবার কতদিন চলতো, 20 দিন চলে গেল, আর বাকি তাহলে 130 দিন।
এই 30 দিন কিন্তু এই 200 জনার যেত, হিসেব তাই বলছে, তাই না? এই 200 জনার 130 দিন খাবার চলে যেত, কিন্তু দেখা গেল যে লোক সংখ্যা কমে গেল, 130 জন হয়ে গেল। তাহলে 130 জনের ওই বাকি খাবার কত দিন চলবে আমার জানা নেই, ডি ধরে নিলাম। 130 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডি সমান এত সহজ অঙ্ক দেওয়া রয়েছে যে একবারই বেরিয়ে গেল, অপশান সি। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 200 দিন চলবে, অর্থাৎ বাকি খাবার কিন্তু বাকি যারা সৈন্য রয়েছে তাদের আরও 200 দিন চলবে। কি বলেছে এটা, এই ধরনের প্রশ্ন সবসময় কস্ট প্রাইজই বের করতে বলা হয়। 100, এর আগেও আমি করে দিয়েছি এইভাবে সহজ নিয়মে। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 10% ক্ষতি মানে কত হবে? 90 টাকা। আর পরে বলেছে 10% লাভ হতো, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 90 থেকে 110 মানে হচ্ছে 20। এই 20 মানে আমাদের বলে দিয়েছে, দেখো এখানে 40 টাকা, 20 মানে 40 টাকা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বের করবো কি কস্ট প্রাইস, মানে 100 মানে কত? 5, 20, 100। তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দাও, 4 5 কত হচ্ছে? 20, 200 টাকা। ওকে, 200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এটা তো অত্যন্ত সহজ প্রশ্ন রয়েছে। একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটো পরস্পর সরল রেখায় আসে? অর্থাৎ 180 ডিগ্রি কোণ হবে দুটো ঘড়ির কাঁটার মধ্যে, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে। দিনে কতবার হবে? 24 ঘন্টায় কতবার হবে? 24 ঘন্টায় কতবার হবে? মাথায় রাখবে 1 ঘন্টায় কতবার করে হয়? 2বার করে হয়, কিন্তু দিনে 2বার হয় না। ঠিক আছে, তাহলে 24 ঘন্টায় হয় হচ্ছে 22 বার। 24 ঘন্টায় হয় 22 বার, তাহলে সরি 12 ঘন্টায় হয় 22 বার, 12 ঘন্টায় হয় 22 বার। ওকে, তাহলে টোটাল 24 ঘন্টায় হবে কতবার? 44 বার। ঠিক আছে, মাথায় রাখবে এটা, টোটাল 40 ঘন্টায় হবে কতবার? 44 বার। কোশ্চেন 14, দুটি সংখ্যার গসাগু রয়েছে 11, লসাগু রয়েছে 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত? ঠিক আছে, যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে তখন কি করবে? লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দাও। কত হচ্ছে? 11 দিয়ে ভাগ করলে 11 অক্ষে 11, 6 61, 5 11 55, 6 6 66, 6 11 66। ঠিক আছে, তাহলে 156। 156কে অনেকভাবে ব্রেক করা যায়, দুটোর পরস্পর মৌলিক আকারে ব্রেক করতে হবে। এখানে দেখো 12 × 13 করা যায়, 156 হয়, তাই না? 12 × 13 আরও অন্যভাবে করা যাবে, যেমন 2 দিয়ে যদি আমরা এটাকে করি, 2 দিয়ে 7 2 14, 8 2 16, 2 ইন্টু এটা করা যায়, বাট এখানে পরস্পর মৌলিক নয়, সেই জন্য হবে না। 4 দিয়ে করা যাবে, 4 ইন্টু কত হচ্ছে? 4 দিয়ে 3 4 12, 4 9 36, এটাও কিন্তু হবে, কিন্তু আমাদের সংখ্যাগুলো 3 অঙ্কের হতে হবে। 4 দিয়ে করলে দেখো এইখানে 11 দিয়ে যদি গুণ করি আমরা, গসাগু দিয়ে গুণ করতে হয়, সংখ্যাগুলো বেরিয়ে যায়, 4 11 44। ঠিক আছে, এটা 2 অঙ্কের হয়ে গেল, তাহলে হতে পারে না। এইরকমভাবে বাকি সবগুলোই ক্যান্সেল হয়ে যাবে, শুধু 12:13 থাকবে। অর্থাৎ 12কে আমরা যদি এবার গসাগু দিয়ে ভাগ করি আর 13কে গসাগু দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাব, সংখ্যাগুলো পেয়ে যাব। 12 × 11 মানে কত হয়? 1 2 3 132, আর 13 × 11 মানে কত হয়? 1 3 মাঝে 4। তাহলে এদের কি করতে হবে? যোগ, অর্থাৎ কত হচ্ছে? 3 দিয়ে 5 27, 275। 275 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়ে 3:2 অনুপাতে আছে। যদি 20% ছেলে এবং 25% মেয়ে ছাত্রবৃত্তি ধারক হয়, অর্থাৎ তারা স্কলারশিপ পেয়ে থাকে, তাহলে বিদ্যালয়ের সেই শিক্ষার্থীদের শতকরা কতজন ছাত্র রয়েছে যারা কোনো ছাত্রবৃত্তি পায় না? ওকে, তোমাদের জন্য একটা টাইম আমি নির্ধারণ করে দিচ্ছি, 30 সেকেন্ড তোমাদের জন্য টাইম থাকছে। 30 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এটা অ্যান্সার করে ফেলো ঝটপট করে। চলো, আমি 5 সেকেন্ড টাইম আছে। চলো দেখো কি রয়েছে এখানে, একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ে, অর্থাৎ আমি বয়েজ এবং গার্লস লিখছি, বয়েজ এবং গার্লস। ঠিক আছে, বয়েজ এবং গার্লস রয়েছে, 3:2 অনুপাত রয়েছে তাদের। ঠিক আছে, তো 3:2 তুলে নিলাম আমি। এবং কি রয়েছে, যদি 20% ছেলে এবং 25% মেয়ে ছাত্রবৃত্তি পায়, তো হিসেবে সুবিধের জন্য আমি থেকে 20 ধরে নেবে, তাহলে হিসেবে ফ্র্যাকশন আসবে না, সুবিধা হবে। ঠিক আছে,
আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে প্রত্যেকে একটু বলো তো। হ্যাঁ, তাহলে দেখো এবার কি করব আমরা, ছেলে, তাহলে 20% মানে কত হয়, 20% মানে 3 দুগুণ 6, অর্থাৎ 6 জন হচ্ছে। এর রয়েছে কত 25%, 25% মানে কত 25 দুগুণ 50, 5 আর 6 হয়ে গেল আমাদের 11 জন। আমাদের মোটের উপর এখানে ছিল কতজন, প্রথমে কতজন ছিল 30 আর 20 হচ্ছে 50 জন, ঠিক আছে 50 জন। তাহলে 50 জনের মধ্যে 11 জন কিন্তু স্কলারশিপ পাচ্ছে, তাহলে কতজন পাচ্ছে না বিয়োগ করে দাও এখান থেকে, কত হচ্ছে 39, 39 জন। আচ্ছা, আই হোপ এখন ঠিক আছে সব কিছু। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, বাট আজকে নেটওয়ার্ক ইস্যু হয়ে গেলে খুবই বাজে লাগে একটা বিষয়, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকো। এখন এক্সেলেন্ট হয়ে গেছে সব কিছু, এক্সেলেন্ট কানেকশান রয়েছে। আচ্ছা, এখন সব ঠিক আছে, চলো। তাহলে এখানে দেখো 50 জনের মধ্যে যদি আমার 39 জনের না থাকে, তাহলে 100 জনের মধ্যে কত হচ্ছে, মুখে মুখে হয়ে যায়, তার দ্বিগুণ হবে, অর্থাৎ 78 হয়ে যাবে। তো 178%, 178 মানে কত হচ্ছে 78%, তাই না। 178 মানে হচ্ছে কত 78%। হ্যাঁ, বাফারিং হচ্ছিল বিদ্যুৎ, একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, এখন এক্সেলেন্ট কানেকশান রয়েছে। আই হোপ আর সমস্যা হবে না, ঠিক আছে। ডিস্টার্ব হচ্ছে ভাই, আমার কিছু করার নেই, নেটওয়ার্ক ইস্যু হলে তো আমার কিছু করার থাকে না। এটা বুঝতে পেরেছো প্রত্যেকে, 78% হয়ে যাচ্ছে অ্যান্সার আমাদের। চলো, একটি আয়তকার জমির দৈর্ঘ্য রয়েছে কত 90 মিটার এবং প্রস্থ রয়েছে কত 50 মিটার। জমিটির চারিদিকে তারের বেড়া দেওয়া হলো। যদি বেড়ার 5 মিটার পর পর খুঁটির দরকার হয়, তাহলে সম্পূর্ণ বেড়া দেওয়ার জন্য কতগুলো খুঁটি লাগবে। কোশ্চেন নম্বর 2 অ্যান্সার করে ফেলো। কোশ্চেন নম্বর 2 অ্যান্সার করো উইদিন 30 সেকেন্ড। আচ্ছা, দেখো একটি আয়তকার জমির দৈর্ঘ্য রয়েছে 90 মিটার এবং প্রস্থ 50 মিটার, এবং তার দিয়ে যদি বেড়া দিতে চাই, আমি যদি এটা কোনো জমি হয়, তার দিয়ে বেড়া দেওয়া মানে কি এটা, অর্থাৎ কি হচ্ছে পরিসীমা, ঠিক আছে। পরিসীমা মানে কি পি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত 90 প্লাস প্রস্থ হচ্ছে 50। এত ভেঙে করার দরকার নেই, একবারই করা যেত, বাট আমি বোঝানোর জন্য জাস্ট করলাম। তাহলে কত হচ্ছে এখানে, কত হচ্ছে 140 আর 2 গুণ করলে কত হচ্ছে 280। ওকে, 280 মিটারের মধ্যে 5 মিটার পরপর যদি খুঁটি পুঁততে হয়, তাহলে কত হচ্ছে 280 ভাগ 5, অর্থাৎ কত হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 6 30। বুঝতে পেরেছো প্রত্যেকে। 56, অর্থাৎ অ্যান্সার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 3, একটি শ্রেণীকক্ষের 40 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে কত 15 বছর, এবং নতুন শিক্ষার্থী প্রবেশ করলে গড় বয়স 0.2 বছর বৃদ্ধি পায়। নতুন শিক্ষার্থীর গড় বয়স কত সেটা বের করতে বলা হয়েছে। চলো প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। চলো, এটার অনেক অ্যান্সার দেখতে পাচ্ছি আমি, 16 বছর। আচ্ছা, তো প্রথমে কী রয়েছে, 3টি শ্রেণীকক্ষের 40 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 15 বছর, তাহলে 40 জনের গড় বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে। এবার কি বলেছে, 10 জন নতুন শিক্ষার্থীর প্রবেশ করলে গড় বয়স 0.2 বেড়ে যায়, তাহলে 10 জন আসার ফলে বয়স বেড়ে গেল কত 0.2, তাহলে হয়ে গেল কত 15.2। বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এখান থেকে এইভাবে করো, এই ডিফারেন্সটা বের করে নাও আর এই ডিফারেন্সটা বের করে নাও। আচ্ছা, এখানে আরও 10 জন, তাহলে এখানে 50 হবে, সরি। তাহলে এই ডিফারেন্সটা হয়ে গেল কত 10, আর এখানে ডিফারেন্স হচ্ছে কত 0.2, ঠিক আছে। তো এইখানে যেটা থাকে এটার সাথে এইটাকে গুণ করবে, যোগ, এইখানে যেটা থাকে এটার সাথে এইটা গুণ করে যোগ করো, অর্থাৎ কত হচ্ছে উপরে 40 গুণন 0.2 মানে 4 দুগুণ 8, প্লাস এখানে কত হচ্ছে দেখো 15.2 মানে ইন্টু 10 মানে 152 হবে, তাহলে 152 ইন্টু প্লাস 8 মানে হচ্ছে 160। আর টোটাল কতজন এসছিল নতুন 10 জন, তাহলে এক একজনের কত হচ্ছে গড়ে 160 ভাগ করে দাও 10 দিয়ে, কত হচ্ছে 16 বছর, ঠিক আছে 16 বছর। বুঝতে পেরেছো প্রত্যেকে, 16 বছর কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান বি। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 32 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার যদি হয়, পরিসীমা কত সেন্টিমিটার।
একটি রম্বসের কর্ণদ্বয় 32 সেন্টিমিটার, অর্থাৎ D1 মনে করো, ডায়াগোনাল 1 হচ্ছে 32 সেন্টিমিটার, ডায়াগোনাল 2 রয়েছে কত 24 সেন্টিমিটার। যদি হয় পরিসীমা কত সেটা বের করতে বলা হয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে কি করব আমরা এখান থেকে, দেখো আমরা এখান থেকে বের করব পরিসীমা। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে দেখো কর্ণদ্বয় যখন দেওয়া থাকবে পরিসীমা এইভাবে বের করবে, ভালো করে খেয়াল করো। হাফ ইন্টু D1 স্কোয়ার মানে 32-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের পরিসীমা। সরি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে বাহু, হ্যাঁ, এটা হচ্ছে রম্বসের বাহু, আমরা সরাসরি এখান থেকে বের করে নিলাম। তো এখানে আমরা কি করব এবার, হাফ ইন্টু 32-এর স্কোয়ার মানে কত হয় 1024, ইয়েস 1024 হয়, প্লাস এটা মানে কত হয় 576। ভেতরে দেখো 1024 এবং 576 যোগ করলে হয় কত 1600, এবং বাইরে 2 রয়েছে, তাহলে 1600 রুট করলে কত হবে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 20, ঠিক আছে। অর্থাৎ বাহু পেয়ে গেলাম আমরা 20, তাহলে পরিসীমা কত হবে 4a, 4টে বাহুর গুণফল কত হচ্ছে 80 সেন্টিমিটার। ওকে, 80 সেন্টিমিটার, ইয়েস 80 যারা করেছো তাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হবে। কি রয়েছে দেখো, কোনো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মনে করো একটা ট্র্যাপিজিয়াম আমি একটুখানি ড্র করার চেষ্টা করি। এইটা সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে 9 আর 12 দেওয়া আছে, ঠিক আছে, 9 আর 12 দেওয়া আছে। এবার কি বলেছে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলও দেওয়া আছে 105। তাহলে বলেছে এই যে বাহুগুলো রয়েছে সমান্তরাল বাহু দুটোর মধ্যে ডিস্টেন্সটা বের করতে বলেছে, অর্থাৎ হাইটটা কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো হাইট আমি h ধরে নিলাম। এবার ক্ষেত্রফল যেটা হয়, ক্ষেত্রফল কি হয় h/2 ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ 9 যোগ 12। আমি প্রত্যেকটা কোশ্চেন একদম ধীরে ধীরে বলছি যাতে তোমাদের সেকেন্ড টাইম রিপিট করতে না হয়, ওকে। তাহলে কত হচ্ছে এটা 105, ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমরা এখান থেকে পাচ্ছি h/2 ইন্টু এটা 12 আর 20 কত হচ্ছে 21, 12 আর 9 হচ্ছে 21 ইকুয়াল টু 105। তাহলে 21 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই কত হচ্ছে 5, তাহলে আমাদের h সমান কত হচ্ছে 5 দুগুণ 10 ইউনিট, ওকে। অর্থাৎ হাইট হয়ে গেল কত 10 এত মিটার, হাইট হয়ে গেল কত এত মিটার। ব্ল্যাক 4, থ্যাংক ইউ ভাই। চলো এটার অ্যান্সার তাহলে কত আসবে দেখো, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করেন, ওকে। 11তম ইনিংসে 100 রান টোটাল করেছে, এবং এর ফলে কি হয়েছে 5 করে রানের গড় বৃদ্ধি পেয়েছে। টোটাল যদি 11খানা ইনিংস হয়, ঠিক আছে, টোটাল যদি 11খানা ইনিংস হয় তাহলে 5 করে বৃদ্ধি পাওয়া মানে কি 5 11 55 রান করে, 55 রান টোটাল কিন্তু আমাদের রান গড় বাড়তে হেল্প করলো, বুঝতে পেরেছো। 5 11 55 রান যেটা হেল্প করলো টোটাল গড়টাকে বৃদ্ধি করতে, অর্থাৎ 55 রান চলে গেল আমাদের শুধু রানের গড় বাড়াতে। তাহলে বাকি থাকলো কত 100 থেকে 55 বিয়োগ করে দিলে 45। তার মানে এই 45 ছিল আমাদের আগের অ্যাভারেজ, ঠিক আছে, ওল্ড অ্যাভারেজ ছিল 45। এবং নতুন যেহেতু অ্যাভারেজ 5 বৃদ্ধি পেল, তাহলে আমরা কি করব এর সাথে 5 যুক্ত করে দেবো, অর্থাৎ কত হচ্ছে 50, বুঝতে পেরেছো। আমাদের নতুন গড় হচ্ছে কত, তাহলে 50 হয়ে যাচ্ছে। কোনো আসলের সরল সুদের পরিমাণ আসলের 9/16 ভাগ যদি সংখ্যাগত দিক থেকে শতকরা সুদের হার এবং সময় সমান হয়, তাহলে সময় কত, অর্থাৎ সংখ্যাগত দিক থেকে r% এবং t এরা সমান, ঠিক আছে, এই দুটো মান সমান, তাহলে আমাদের বের করতে বলেছে যে কত সময় লাগবে। চলো এটা অ্যান্সার করে ফেলো প্রত্যেকে, 8 নম্বর কোশ্চেন অ্যান্সার করে ফেলো। ইউ ভাই, দেখো তাহলে কি হচ্ছে, এখানে সুদের পরিমাণ মানে ইন্টারেস্ট হচ্ছে 9/16 ভাগ, 16 ভাগ কার আসলের, তাহলে আসল যদি পি হয় তাহলে ইন্টারেস্ট হচ্ছে কত পি এর 9/16 গুণ, তাই তো 9/16 গুণ। তাহলে এটা হয়ে গেল ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি পি আর টি বাই কত হয় 100। এখানে দেখো যেহেতু আমাদের সময় বের করতে বলেছে এবং আর আর টি সমান, তাহলে টি আর এর জায়গায় টি বসিয়ে দাও, তাহলে আর একটা টি বেড়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে পি পি ক্যান্সেল হয়ে গেল, এবং এখানে টি স্কোয়ার সমান কত হলো 9 গুণন 100। দেখো এত ভেঙে ভেঙে করছি কিন্তু শুধু বোঝানোর জন্য। তাহলে টি সমান কত হচ্ছে, এটা রুট করে দিলে দেখো 3 × 10 ডিভাইডেড বাই কত হচ্ছে 4 4 16 4, তাহলে 3 10 30,
2 দিয়ে কেটে দাও, 2 5, তাহলে 3 5 15/2 মানে হচ্ছে 7/1/2, 7/1/2 বছর, 7.5 বছর। অপশান ডি, ইয়েস অপশান ডি। কোন সংখ্যাকে 20% বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে পুনরায় 20% বৃদ্ধি করা হয়, ফলে মোট বৃদ্ধি কত হবে? এটা একদমই সহজ কোশ্চেন। কোশ্চেন নম্বর 9 অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নম্বর 9 অ্যান্সার করবে প্রত্যেকে। কোশ্চেন 9 অ্যান্সার করো। 7.5 যারা অ্যান্সার করেছো সবার উত্তর সঠিক হয়েছে, ইয়েস। আচ্ছা 44%, এটা অত্যন্ত সহজ এবং প্রত্যেকে অ্যান্সার করেছো, ভ্যারি নাইস, ভ্যারি নাইস। তো এখানে দেখো আমরা যদি 100 ধরেও করি, যে প্রথমে 100 ছিল, তারপরে কি হলো 20% বেড়ে গেল, 20% বেড়ে কত হলো? 100 20% বেড়ে যাওয়া মানে কত হয়? 120। তার উপর আবার 20% বেড়ে যায়, অর্থাৎ কত হচ্ছে? 12 2 24। তাহলে এখানে যদি 24 বেড়ে যায় তাহলে কত হয়? মোটের উপর 144। তাহলে 100 থেকে আমার হয়ে গেল কত? 144, মানে 100 থেকে 44 বেড়ে গেল, দ্যাট ইজ 44% বেড়ে গেল, অর্থাৎ অপশান সি। চলো কোশ্চেন নম্বর 10। একটি নৌকা স্রোতের অনুকূলে বোট এবং স্টিম এর আগেও আমি ডিসকাস করেছি, আবার একটা কোশ্চেন রয়েছে এখানে। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত? নৌকাটির নিজস্ব বেগ কত? চলো করে ফেলো। দেখো তাহলে অনুকূলে গতিবেগ কত হচ্ছে? অনুকূলে গতিবেগ x সমান কত হচ্ছে? 150 ডিভাইডেড বাই কত? মুখে মুখেই হয়ে যায়, কিন্তু এটা লিখে শুধু সময় নষ্ট হবে। দেখো 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে 3 গুণ সময় লাগে। 3 গুণ সময় তখনই লাগবে যখন গতিবেগ 3 ভাগ হবে, অর্থাৎ গতিবেগ কত হবে? 15/3 মানে হচ্ছে 5। কারো বুঝতে অসুবিধে নেই। নিজস্ব বেগ কত? তাহলে বোটের নিজস্ব বেগ মানে b সমান কি হয়? x + y/2, অর্থাৎ 15 আর 5 কত হয়? 20। যোগ করে দাও এটাকে, 20 যোগ 20 ভাগ কত? 2, তাহলে কত হচ্ছে? 10। ইয়েস, অপশানে পুরো লড়াই চলছে কমেন্ট সেকশানে 10-এর। খুবই ভালো, প্রত্যেকের খুব ভালো প্রিপারেশান রয়েছে তোমাদের, এবং এইভাবে এগিয়ে চলো। ডেফিনেটলি এক্সামে ক্র্যাক করতে কেউ আটকাতে পারবে না তোমাদেরকে, ঠিক আছে। কাট অফ নিয়ে বেশি চিন্তিত এখন হবার কোনো দরকার নেই, বিকজ এখন শুধু ফোকাস করবে তোমরা এক্সাম কীভাবে সুষ্ঠুভাবে দেওয়া যায়। কাট অফ আপনা আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। ভ্যারি গুড, সবারই 10 অ্যান্সার দেখতে পাচ্ছি। কিছু পরিমাণ অর্থ সরল সুদের 20 বছরে 3 গুণ হয়, ঠিক আছে, 20 বছরে 3 গুণ হয়। একই সরল সুদের হারে কত বছরে এটি দ্বিগুণ হবে? এটা তো একদমই মুখে মুখে আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। চলো অ্যান্সার বলো এটা প্রথমে। 11-এর অ্যান্সার বলে ফেলো, এটা আমি মুখে মুখে সলভ করে দিচ্ছি। পেন পেপারসটা আপাতত রেখে দাও পাশে। দিব্যেন্দু ভাই, আইপিএল পরে দেখো, আগে পড়াশুনো করো, কারণ সারা জীবন অনেক আইপিএল দেখতে পাবে, কিন্তু সারা জীবন এই সুযোগ একটা মিস হলে আর কিন্তু সুযোগ পাবে না, ঠিক আছে। আইপিএল দেখলে কিন্তু লাইভ তৈরি হবে না কারো। চলো দেখো এখানে কিভাবে সলভ করব। 20 বছরে 3 গুণ হয়েছে, যখন সিম্পল ইন্টারেস্ট বলা রয়েছে, এটা অত্যন্ত সহজ কোশ্চেন হয়ে গেল। 3 গুণ হবে কত বছরে? 3 গুণ হবে, আর এখানে কত গুণ বলা আছে? দ্বিগুণ। সবসময় কি বলেছি, এখানে যা থাকবে তার থেকে 1 কম নেবে, 2। তাহলে 2 কত বছর হয়েছে? 2 হয়েছে 20 বছরে। 20 বছর হয়েছে দ্বিগুণ, তাহলে এখানে 2 রয়েছে, 2 এর থেকে 1 কম নিলে কত হবে? 1। তাহলে 1 হবে কত বছরে? 2 যদি 20-তে হয় 1 হবে কত? 10। দেখো আগের কোশ্চেনও 10 অ্যান্সার ছিল, এটাও 10 অ্যান্সার। চলো অপশান সি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমি কনফিউজড হয়ে গেলাম যে আগের অ্যান্সারটা করছো নাকি এই অ্যান্সারটা করছো 10। বাই দ্য ওয়ে সকলেরই 10 অ্যান্সার এসছে, ভ্যারি গুড। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার অনুপাত রয়েছে। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা অনুপাত রয়েছে কত? 5:6:8। ওকে, এটা কিন্তু সংখ্যার অনুপাত রয়েছে।
সংখ্যার অনুপাত রয়েছে। এটাকে কি বলা রয়েছে, 210 টাকা যদি টোটাল হয়ে থাকে তাহলে 25 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, 25 পয়সার সংখ্যা কতগুলো সেটা বের করতে বলা হয়েছে। চলো অ্যান্সার চাই আমি। সোমনাথ, সাউথ দিনাজপুর চেনা আছে আই থিঙ্ক তোমাদের। দিব্যেন্দু আমি বুঝতে পেরেছি, বিকজ ইউ আর সিরিয়াস স্টুডেন্ট, সো তুমি এই মুহূর্তে আইপিএল দেখতে যাবে না, আমি জানি। চলো, প্রত্যেকেই খুবই সিরিয়াস বলেই এখানে প্রত্যেকে রয়েছে। এবং একবার এক্সাম ক্র্যাক করে যদি ফাইনালি সিলেকশন পেয়ে যাও, সেই ক্ষেত্রে যে আনন্দটা উপভোগ করতে পারবে তার থেকে বেশি কিছু আর হতে পারে না। ঠিক আছে, এটা তখনই রিয়ালাইজ করতে পারবে যেদিন সেই অপরচুনিটিটা তোমাদের সামনে চলে আসবে। ওকে, যখন ইন্টারনেট থেকে জয়নিং লেটারটা ডাউনলোড করবে তখন বুঝতে পারবে নেটের স্পিড স্লো থাকলে কি হয়। এখন নেটের স্পিড স্লো থাকলে ক্লাস মিস যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ডাউনলোড করতে যাবে জয়নিং লেটার আর নেটের স্লো থাকবে স্পিড, তখন বুঝতে পারবে নেটটা কতটা ভাইটাল ব্যাপার, আর পরীক্ষায় ক্র্যাক করাটাও। চলো 168, প্রথমে অ্যান্সার দেখতে পাচ্ছি আমি, ফান অ্যান্ড গেন। ইয়েস, সঠিক উত্তর করেছে ঝন্টু, অসীমা, লক্ষ্মণ, অনির্বাণ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো দেখো এটা কিভাবে করব। পয়সার অঙ্ক অনেকেরই সমস্যা থাকে, কেন সমস্যা থাকে আমি বুঝতে পারিনি এখনো। ঠিক আছে, তো সংখ্যাটাকে সবসময়, যেহেতু এখানে টাকা রয়েছে, এটাকে টাকায় নিয়ে চলো এটাকে। তাহলে 1 টাকার মনে করো তোমার কাছে 5টা কয়েন রয়েছে, কত টাকা হবে? ডেফিনেটলি 5 টাকা হবে। তোমার কাছে 50 পয়সা রয়েছে 6খানা, কত টাকা হবে? নিজে বলার চেষ্টা করো, কত টাকা হবে? 3 টাকা হবে। এবং তোমার কাছে 8টা কয়েন রয়েছে 25 পয়সার, এখন আর খুঁজে পাওয়া যায় না 25 পয়সা, যদি ঠেকে থাকে তবুও 8টা যদি কয়েন থাকে কত টাকা হবে? 4 দিয়ে ভাগ করতে হয়, 2 টাকা হবে। তো এটা হয়ে গেল আমাদের কিন্তু মূল্যের অনুপাত, অর্থাৎ আমাদের যেটা মূল্য দেওয়া আছে 210, এদেরকে যোগ করলে সেই 210 হবে। তাহলে 5 3 8 আর 2 10, 10 মানে যদি আমাদের 210 হয়, তাহলে 1 মানে কত হচ্ছে? 21 হচ্ছে, শূন্য ক্যান্সেল করে দিলাম। আমাদের বের করতে বলেছে 25 পয়সার সংখ্যা, এটা হচ্ছে 25 পয়সা, কত রয়েছে? 2, তাহলে 2 মানে কত হচ্ছে? 42, তাহলে 25 পয়সা রয়েছে 42 টাকা। 42 টাকা টোটালি 25 পয়সা রয়েছে, তাহলে 25 পয়সার টোটাল কতগুলো লাগবে বলো এবার? এখানে 4 দিয়ে গুণ করতে হবে কিনা? তাহলে 4 দুগুণ 8, 4 4 16, 168 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? যেহেতু 42 টাকা রয়েছে এবং 25 পয়সা হতে 4টে কয়েন লাগে, তাহলে টোটাল কয়েন কতগুলো রয়েছে 25 পয়সার? 168খানা। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, এটা চিনির মূল্য যদি 10% কমে যায় তাহলে বর্তমানে 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে কি বলেছে, প্রতি কিলোগ্রাম চিনির পূর্ব মূল্য কত? আগে কত দাম ছিল চিনির? দাম কমার আগে। চলো অ্যান্সার চাইছি আমি প্রত্যেকের, অ্যান্সার করে ফেলো ঝটপট করে। এবং যারা সেশনটিকে এখনও লাইক করনি, ভাই একটা শুধুমাত্র লাইক করতে কতটা পরিশ্রম হতে পারে। চলো, যত বেশি লাইক হয় তত এনার্জি লেভেল গ্রো করে, তোমাদের জন্য আরও বেশি কোশ্চেনের সেট আসবে। ঠিক আছে, যত বেশি লাইক হবে। আচ্ছা, তোমাদের জন্য একটা ভালো কথা বলি যে আজকের সেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে আগামীকাল টেলিগ্রাম চ্যানেলে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত এখনও হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং সেখানে আজকে টোটাল সেটটা পেয়ে যাবে, তোমরা পরবর্তীতে সেটা প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো আজকে পাবে না, আগামীকাল পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে তোমাদের WBP সেখানেও পাবে, এবং আমাদের চ্যানেলে যেটা রয়েছে, চ্যানেলের নামে NS কেরিয়ার একাডেমি নামে, সেখানেও পেয়ে যাবে। ঠিক আছে, চলো কি রয়েছে দেখো, এগুলো কীভাবে সলভ করবে। 10% কমে যাওয়ায়, তাহলে 10% মিনস 1/10 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে কমে যাওয়ায় কত হচ্ছে বর্তমানে মূল্য। আচ্ছা, প্রাইস তাহলে কত হচ্ছে? আগে 10 টাকা ছিল, এখন কত হচ্ছে? কমে যাওয়ায় 9 টাকা হয়ে গেল। প্রাইসের সাথে কনজামশন বা কোয়ান্টিটি সবসময় কি হয়? ইনভার্স প্রপোর্শনাল বলেছি, অর্থাৎ এখানে যদি 10:9 হয়, এবার হয়ে যাবে উল্টে যাবে, 9:10 হয়ে গেল। ঠিক আছে, ব্যবহার হয়ে গেল, উল্টে গেল, অর্থাৎ এখন বেশি পাওয়া যাচ্ছে। দেখো, আগে 9 ইউনিট, এখন 10 ইউনিট পাচ্ছি, 1 ইউনিট বেশি পাচ্ছি। 1 ইউনিট মানে কত কেজি বলা আছে আমাদের? 1 কিলোগ্রাম মানে 1 কেজি। ঠিক আছে, 1 কেজি বলা রয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ, 1 মানে তাহলে 1 কেজি যদি হয়, তাহলে 9 মানে কত হচ্ছে? 9 মানে 9 কেজি।
তাহলে আগে 9 কেজি ইউজ করতো কত টাকায়, 90 টাকায়। তাহলে 90 ডিভাইডেড বাই 9 মানে কত হচ্ছে 10 টাকা প্রতি কেজি। ঠিক আছে, 10 টাকা প্রতি কেজি। অ্যান্সার হচ্ছে অপশান এ। ইয়েস, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চন নম্বর 16, 6,000 টাকার 10% বার্ষিক সুদের হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন সুদ বার্ষিক রূপে গৃহীত হয়? এটা আমি একটু অন্যভাবে করে দেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখো 10% মানে কত হয়, 10% মানে হচ্ছে 1/10। ঠিক আছে, তাহলে এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরেরও পুরো বছর লাগবে না, শুধু হাফ, তাই না? এখানে 2 বছর হয়ে গেল, কিন্তু দ্বিতীয় বছরে শুধুমাত্র অর্ধেক বছরটা লাগছে। তাহলে 1 বছর আর অর্ধেক বছর 1.5 বছর। থ্যাংক ইউ সমীর। তো এখানে দেখো কি করব, প্রথমে হচ্ছে 10 যদি টাকা থাকে, এখানে 10 ইউনিট হলে এখানে কত হবে 11 ইউনিট, কিন্তু 11-র হাফ, তাহলে কিন্তু এখানে পুরোটা লাগবে না, আমাদের 11-র হাফ লাগবে। ঠিক আছে, অর্থাৎ 10 যদি এখানে হয়, এখানে লাগবে আমাদের 11/2। ক্লিয়ার হয়েছে? তো এখানে দেখো 10 টোটাল ছিল আমাদের 6,000, 6,000-এর 1/10 মানে কত হয়, শূন্য কেটে দাও 600, তাহলে এখানে হচ্ছে কত 600 আর ইস 2, এখানে কত 10 মানে যদি 600 হয়, তাহলে 11 মানে 660 হবে। ঠিক আছে, বাই 2 ছিল, 2 করে দাও, তাহলে এটা মানে কত 330। তাহলে টোটাল হলো আমার এখানে 600 টাকা ইন্টারেস্ট, এখানে 330, মোটের উপর হয়ে গেল 930 টাকা। 930 টাকা। এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? ওকে, এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করে, তাহলে 33 মিটার কাপড় বিক্রি করেছে, 33 মিটার কাপড় বিক্রি করে সেই ব্যক্তির যদি ক্ষতি হয়, তাহলে কস্ট প্রাইস বড় হবে না সেলিং প্রাইস বড় হবে? কস্ট প্রাইস ডেফিনেটলি বড় হবে, কারণ কেনা দামের থেকে সেলিং প্রাইস কম হয়েছে, সেই কারণেই ক্ষতি। তাহলে 33 মিটার কাপড়ের কস্ট প্রাইস মাইনাস 33 মিটার কাপড়ের সেলিং প্রাইস, এটা সমান হয়ে যাচ্ছে আমাদের কত, এটা সমান হয়ে যাচ্ছে 11 মিটার কাপড়ের কস্ট প্রাইস। বুঝতে পেরেছো? এটা এইভাবে করলে একদমই ছোট হয়ে যাবে এবং ভুল হবার কোনো চান্স থাকবে না। কি করব আমরা, 33 সিপি আর এটা এদিকে আসলে কত 11 সিপি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 22 সিপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে এদিকে 33 এসপি। 11 দিয়ে ভাগ করে দাও সবাইকে, তাহলে কত হচ্ছে 11 দিয়ে, এখানে 2 সিপি ইকুয়াল টু এখানে কত হচ্ছে 3 এসপি। ওকে, তাহলে এখান থেকে সিপি ডিভাইডেড বাই এসপি করো, কত হচ্ছে 3/2। অর্থাৎ দেখো কেনা দাম 3 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা, মোটের উপরে 1 টাকা ক্ষতি হলো। কত টাকায় ক্ষতি হলো, 3 টাকায়, তাহলে 100 টাকায় কত ক্ষতি হলো, কত হচ্ছে 33 × 1/3%। বুঝতে পেরেছো প্রত্যেকে?